টপিক লেখো ইলেকট্রিক কারেন্ট, তাড়াতাড়ি হাত চালাবে। ইলেকট্রিক কারেন্ট। লেখো, কোশ্চেন লেখো, হোয়াট ইজ কারেন্ট। ঠিক আছে, লেখো, কারেন্ট মিনস, কারেন্ট মিনস flowing of some physical quantity. Current means flow of some physical quantity. Current means flow of certain physical quantity. যেমন ধরো আমি যদি বলি ওয়াটার কারেন্ট, ওয়াটার কারেন্ট মানে কি? ওয়াটার ফ্লো। এয়ার কারেন্ট মানে কি? এয়ার ফ্লো। বুঝতে পারছো কি বলছো? যদি আমি বলি যে ইলেকট্রিক কারেন্ট, তাহলে কি হবে? ইলেকট্রিক কারেন্ট মানে হচ্ছে চার্জ ফ্লো, ইলেকট্রিক চার্জ ফ্লো, তাই তো? চার্জ ফ্লো, ঠিক আছে। এবার চার্জ মানে কি? চার্জ মানে হচ্ছে ফ্রি ইলেকট্রন। চার্জ বলতে কি বোঝাচ্ছি আমরা? ফ্রি ইলেকট্রন। এখন বিষয় হচ্ছে যে কারেন্টকে আমি লিখবো কেমন করে? কারেন্টকে আমি লিখবো যে রেট অফ ফ্লো অফ চার্জ কিউ বাই টি। ক্লাস 12 হলে এটাকে ডিকিউ ডিটি লিখবো, এখন আপাতত এটাকে কিউ বাই টি লিখছি। এবার কিউ এর মধ্যে কি আছে? কিউটা তো মানে বোঝাচ্ছে টোটাল চার্জ, কিন্তু এটার মধ্যে বোঝা যাচ্ছে যে এন ইন্টু ই ডিভাইডেড বাই টি। এনটা কি বোঝাচ্ছে? নাম্বার অফ ইলেকট্রনস। কিন্তু কনভেনশনালি, কনভেনশনালি কিউটাকে আমরা কি নিই? পজিটিভ নিই। কনভেনশনালি কিউকে আমরা কি নিই? পজিটিভ নিই। লেখো, কনভেনশনালি কিউ ইজ টেকেন পজিটিভ। কনভেনশনালি কিউ ইজ টেকেন পজিটিভ। যার ফলে আমি যদি এই দিকে প্লাস কিউ কে দেখাই, তাহলে কারেন্ট এইদিকে যাচ্ছে, রাইট? কারেন্ট এদিকে যাচ্ছে মানে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? ইলেকট্রন যাচ্ছে কনভেনশনাল কারেন্টের উল্টো দিকে। বুঝতে পেরেছো? এবারে আমরা এই যে বলেছিলাম ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন কোথায় থাকে? মেটালের ভেতরে ফ্রি ইলেকট্রন। আচ্ছা, তোমরা কথা প্রসঙ্গে বলছো মেটাল সারফেস, এই কথাটা বলছো, তাই তো? কেন মেটালের ভেতরে থাকে না ফ্রি ইলেকট্রন, আর সারফেস থাকে? আউটার সেলে থাকে। আচ্ছা, আউটার সেলে ফ্রি ইলেকট্রন থাকে। কেমন করে জানলে ফ্রি ইলেকট্রন থাকে? দেখেছো? দেখেছো আউটার সেলে ফ্রি ইলেকট্রন থাকে? ফ্রি কি থাকার কথা? ফ্রি কি থাকার কথা? ফ্রি মানে হচ্ছে লেস বাউন্ড। আচ্ছা, ফ্রি মানে হচ্ছে লেস বাউন্ড। দেখো, আমরা যখন কোনো থিওরি পড়ি, হ্যাঁ, আমরা এবার তাহলে যেটা পড়বো এটাকে বলে ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল। কি পড়বো? ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল। আগের দিনের ক্লাসে সবাই ছিলে? ছিলে না এমন কেউ আছো? তুমি আর তোমরা বাকিরা ছিলে? আচ্ছা, ঠিক আছে। লেখো, ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল। আগের দিন তো অনেক এক্সট্রা বলেছি, আজকে ততটা এক্সট্রা বলবো না। আর আগের দিন তো রেকর্ডও করিনি, প্রচুর এক্সট্রা বলেছি, কিন্তু আজকে আমরা একটু ফর্মাল ভাবে পড়বো ব্যাপারটাকে।
দেখো, ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল। ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল। তাহলে আমরা মেটালের মধ্যে যে ফ্রি ইলেকট্রন আছে এটা আসলে একটা অ্যাজাম্পশন। মেটালের ভেতরে যে ফ্রি ইলেকট্রন আছে এটা আসলে কি একটা অ্যাজাম্পশন। রিয়েলিটিতে মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকা সম্ভব নয়। রিয়েলিটিতে মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকাটা সম্ভব নয়। রাইট? কেন সম্ভব নয়? কারণ তুমি জানো যে যতটা পজিটিভ চার্জ আছে ততটাই নেগেটিভ চার্জ আছে, তাই তো? ফলত এরা ডিফারেন্ট ডিফারেন্ট অরবিটে যদি ইলেকট্রন থাকেও তাহলে পুরো জিনিসটা তো নিউট্রাল, যার ফলে লাস্ট অরবিটের ইলেকট্রনটা লেস বাউন্ড হতে পারে কিন্তু ফ্রি হতে পারে না। ঠিক তো? লেস বাউন্ড আর ফ্রি নিশ্চয়ই সেম নয়। হুম। বাট আমরা এটাকে ফ্রি ধরে নিচ্ছি। মোরওভার, আমরা আর কি ধরছি? দেখো, মেটালের ভেতরে ফ্রি ইলেকট্রনের পাশাপাশি একটা পজিটিভ কোর থাকার তো কথা, একটা পজিটিভ নিউক্লিয়াস তো থাকার কথা। আমরা সেইগুলোকে পর্যন্ত অস্বীকার করছি, বলছি যে না, পজিটিভ কোর কিছু নেই, মেটালের মধ্যে শুধু ফ্রি ইলেকট্রন আছে আর কিচ্ছু নেই। ঠিক আছে? আমরা এটা কি করছি? অ্যাজাম্পশন করছি। অ্যাজাম্পশন করে কি বলছি? যে মেটালের ভেতরে পজিটিভ কোর নেই, শুধু ফ্রি ইলেকট্রন আছে আর কিচ্ছু নেই। কারণ আমি যদি পজিটিভ কোরের প্রেজেন্স ধরি তাহলে তো আর ইলেকট্রন গুলোকে তুমি ফ্রি ধরতে পারবে না। পজিটিভ কোরের আশপাশ দিয়ে গেলেই তো ওকে ঘাঁটিয়ে দেবে, ফোর্স এক্সার্ট করবে। ঠিক কি না? পজিটিভ কোরের পাশ দিয়ে আমি যদি মেটালের ভেতরে পজিটিভ কোরের প্রেজেন্স ধরি তাহলে তো আর ফ্রি ইলেকট্রনকে ধরতে পারবো না, দুটো কন্ট্রাডিক্ট করবে। বুঝতে পারছো কি বলছি? সেই জন্য আমি ধরে নিচ্ছি যে এর ভেতরে পজিটিভ কোর নেই। ইভেন অন্য অরবিটের যে ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রন গুলো আছে, ফ্রি ইলেকট্রন কাদের বলেছিলাম? যে লাস্ট অরবিটের যেগুলো লেস বাউন্ড তাদেরকে ফ্রি বলেছিলাম, কিন্তু ওর ভেতরে তো আরো ইলেকট্রন আছে। আমরা তাদের প্রেজেন্স গুলোকেও অস্বীকার করছি, বলছি ওরাও নেই। তাহলে মেটালের ভেতর কি আছে? শুধু ফ্রি ইলেকট্রন আছে আর কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই। বুঝতে পেরেছো? এবার তুমি বলতে পারো আরে এসব হয় নাকি? বলছি কারণ তুমি বলতে পারো যে এসব ধরছেন, এসব আর হয় নাকি? আমরা ধরে অনেক কিছুই নিতে পারি, অ্যাজাম্পশন আমরা তৈরি করতে পারি। এবার অ্যাজাম্পশন তৈরি করার পর আমি দেখবো যে এই অ্যাজাম্পশন আমাকে যা রেজাল্ট দিচ্ছে সেটা আমার বাস্তবের সঙ্গে মেলে কিনা। যদি মেলে তাহলে বুঝবো যে না, আমাদের অ্যাজাম্পশনটা মোটামুটি ঠিকই আছে। যেমন ধরো, আগের দিন তোমাদের বলছিলাম যে ঘরের দরজা বন্ধ করে রেখেছো তুমি, মাকে বলছো যে আমি পড়াশোনা করছি। ঠিক আছে? এবং আমরা সবাই জানি যে ঘরের দরজা বন্ধ করে আমরা শুধু পড়াশোনা করি না, পড়াশোনা করি কিন্তু অন্য কাজও করি। ঠিক তো? এবারে আমি ধরে নিচ্ছি যে বাবা মা হিসাবে আমি ধরে নিচ্ছি যে আমার বাচ্চাটা ঘরের দরজা বন্ধ করে শুধু পড়াশোনা করছে। অ্যাসাম্পশন, রিয়েলিটি নয় কিন্তু। এবার যদি দেখা যায় যে না, এই অবস্থায় তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে, তখন বাড়িতে বাবা মা গর্ব করে অন্যদের বলবে দেখো ও ঘরের দরজা বন্ধ করে পড়ে, আমাকে দেখতে হয় না, কি ভালো রেজাল্ট করেছে। ঠিক আছে? কিন্তু যদি দেখা যায় যে একদম ফালতু রেজাল্ট করেছে, তাহলে তোমার কি বলে, দরজা আর বন্ধ রাখবি না, এই দরজা খুলে রাখবি। ঘরের দরজা বন্ধ করে কি করছে কোনো ঠিক ঠিকানা নেই। তো তোমার যদি রেজাল্ট ফালতু হয় তাহলে বাড়িতে যে অ্যাজাম্পশন করেছিল সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, যে কিচ্ছু করছে না। নাহলে এরকম রেজাল্ট হয়? বুঝতে পারছো কি বলছি? তারপরে মেটালের ভেতরেও ফ্রি ইলেকট্রন থিওরিটা হচ্ছে সেরকম। ভেতরে আমি দেখতে পাচ্ছি না যে ইলেকট্রন গুলো এক্স্যাক্টলি কি করছে, আমি অ্যাজাম্পশন করছি এই ইলেকট্রন গুলো ফ্রি ইলেকট্রন আছে, ওরা কোন রকম দুষ্টুমি করছে না। এবার যদি এখান থেকে এই অ্যাজাম্পশনের উপর বেস করে আমি যদি ওহমস ল ডিরাইভ করে ফেলতে পারি, তাহলে বলবো যে হ্যাঁ, আমাদের অ্যাসাম্পশন ঠিক আছে।
রাইট? তুমি ঘরের দরজা বন্ধ রেখে যদি রেজাল্ট ভালো করতে পারো, আমি আমাদের অ্যাজাম্পশন হচ্ছে তুমি পড়াশোনা করছো, পড়াশোনার পাশে আরো অন্যান্য কিছু করলেও আমরা সেটাকে ধরবো না। বুঝতে পেরেছো? আর ঘরের দরজা বন্ধ করে যদি তোমার খারাপ রেজাল্ট হয়, আর তুমি যদি সত্যি পড়াশোনা করো, তাহলেও আমরা ধরবো যে তুমি কিচ্ছু করছো না। অ্যাজাম্পশনের মানে বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, নাকি অ্যানালজিটা বুঝতে পারছো না? যে ঘরের দরজা বন্ধ করে কেউ একজন ধরো সত্যি পড়াশোনা করছে, কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে, তুমি বিশ্বাস করাতে পারবে না যে না মা আমি সত্যি পড়ছি। আর ঘরের দরজা বন্ধ করে ধরো পড়ছে না, কিন্তু রেজাল্ট ভালো করে ফেলেছে, তাহলে তুমি মাকে বিশ্বাস করাতে পারবে না যে না আমি না ঘরের দরজা বন্ধ করে পড়ি না। মা বলবে ভাই তাহলে কি করে হয়, রেজাল্ট ভালো হচ্ছে, নিশ্চয়ই পড়িস, তুই আমাকে বলছিস না। তাহলে অ্যাজাম্পশনের মানে বুঝতে পারছো? যে আমি অ্যাজাম্পশন করে আমি কি দেখবো, আমি রেজাল্ট ভেরিফাই করার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি জানি না, ঠিক আছে, ভেতরে অনেক কিছু চলছে, আমি জানি না, কিন্তু আমার পারপাস হচ্ছে যে রেজাল্ট হচ্ছে কি। আমার এখানে আমার পারপাস কি, যে আমি ওমস ল কে পাচ্ছি কিনা। কারণ ওমস ল আমি ভেরিফাই করছি, ক্লাস 10-এ আমার ভেরিফিকেশন অফ ওমস ল আছে মেটালের। হ্যাঁ, তাহলে মেটাল ওমস ল ফলো করে, আর আমি ফ্রি ইলেকট্রন থিওরি থেকে যদি ওমস ল কে ডিরাইভ করে ফেলতে পারি, তাহলে আমার থিওরি ঠিক আছে, কারণ আমি ওমস ল ভেরিফাই করেছি এক্সপেরিমেন্টালি। রাইট? তাহলে ফ্রি ইলেকট্রন থিওরি যদি ওমস ল কে এক্সপ্লেন করতে পারে, তাহলে ফ্রি ইলেকট্রন থিওরি মোটামুটি ঠিকঠাকই আছে। এক্স্যাক্টলি ঠিক এর ব্যাপারে কেউ হবে না, মোটামুটি ঠিকঠাক আছে। বুঝতে পারছি কি? এবারে তাহলে এটাই কি আলটিমেট থিওরি? না, এটা আলটিমেট থিওরি না। এরপর আমি যখন অন্যান্য ফেনোমেনা স্টাডি করব, তখন আর পুরোপুরি ফ্রি ইলেকট্রন থিওরি কাজে লাগবে না। কোথায় কাজে লাগবে না? যখন আমি মেটালের টেম্পারেচার প্রচন্ড কমিয়ে দেবো, নিয়ার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তখন দেখবো যে ওর রেজিস্ট্যান্স অলমোস্ট নেই, ভ্যানিশ করে গেছে। বুঝতে পেরেছো? তা প্রায় সুপার কন্ডাক্টরের মতো বিহেভ করতে শুরু করবে, এবং সুপার কন্ডাক্টরের মতো যখন ও বিহেভ করতে শুরু করবে, তখন ওর বিহেভিয়ার ইলেকট্রনকে আর পার্টিকেল ভেবে এক্সপ্লেন করা যাবে না। ইলেকট্রনকে আমরা এখন পার্টিকেল ভাবছি, কিন্তু যখন ও সুপার কন্ডাক্টিং স্টেজে চলে যাওয়ার মতো সিচুয়েশন হবে, খুব লো টেম্পারেচারে, তখন ওর বিহেভিয়ার ওয়েভ লাইক বিহেভিয়ার হয়ে যাবে, এবং তখন আমাদের কোয়ান্টাম মেকানিক্স ইউজ করতে হবে, এবং তখন আমাদের ইলেকট্রনকে ভাবতে হবে ইলেকট্রন ইন পিরিয়ডিক পোটেনশিয়াল ওয়েল, ইলেকট্রন ইন পিরিয়ডিক পোটেনশিয়াল ওয়েল, অর্থাৎ কিনা আবার ওই পজিটিভ পোর্টকে ফিরিয়ে আনতে হবে। বুঝতে পেরেছো? এবং এই যে তোমাকে বলছি ইলেকট্রন ইন পিরিয়ডিক পোটেনশিয়াল ওয়েল, সেখান থেকে ব্যান্ড থিওরি অফ সলিড, তোমরা জানো যে ব্যান্ড 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 স্ট্রাকচার হয়, সেমিকন্ডাক্টর বলে কিছু পড়বে, দেখবে যে সেখানে ব্যান্ড আছে, এনার্জি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, নাম শুনেছো? ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। রাইট? এইটা হচ্ছে তোমার এই যে ব্যান্ড থিওরি অফ সলিড বলে এটাকে। এই ব্যান্ড থিওরি পেতে গেলে ইলেকট্রনকে ওয়েভ ধরতে হয়, ইলেকট্রনকে ওয়েভ ধরে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ। তো এইগুলো গ্রাজুয়েশনের সময় তোমার পড়বে, 11-12 অতটা নেই এগুলো ডিটেলস। তো তখন ইলেকট্রনকে ওয়েভ ধরবে, এবং এই থিওরি যারা ডেভেলপ করেছিল তারা নোবেল প্রাইজ পেয়েছে, ইলেকট্রন ইন পিরিয়ডিক পোটেনশিয়াল ওয়েভ। এটাকে বলে তোমার ক্রনিং পেনি মডেল। ক্রনিং এবং পেনি এই দুজন সায়েন্টিস্ট, ক্রনিং পেনি মডেল, এদের পুরো নাম মনে নেই আমার, কিন্তু মডেলটাকে বলে ক্রনিং পেনি মডেল। এটা তোমার, এরা এই থিওরি দিয়ে নোবেল প্রাইজ পেয়েছে। বাট আমরা আপাতত কিসে আছি? ফ্রি ইলেকট্রন থিওরি। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি ঘর দরজা বন্ধ করে তোমরা শুধুমাত্র পড়াশোনা করো। ঠিক আছে? তাহলে
ফ্রি ইলেকট্রন থিওরিতে কি ধরে নেওয়া হচ্ছে, যে মেটালের মধ্যে কি আছে, অনলি ফ্রি ইলেকট্রনস। এটা কেমন ভাবে আছে, যেরকম ভাবে আইডিয়াল গ্যাস মলিকিউলস গুলো একটা ভেসেলের মধ্যে থাকে, একদম ব্রাউনিয়ান মোশন এক্সিকিউট করে, র্যান্ডম মোশন এক্সিকিউট করে। বুঝতে পারলে? তাহলে ফ্রি ইলেকট্রন গুলো মেটালের মধ্যে কেমন ভাবে আছে, আইডিয়াল গ্যাস মলিকিউল গুলো একটা ভেসেলের মধ্যে যেমন থাকে তেমন আছে। অর্থাৎ কিনা ওরা ব্রাউনিয়ান মোশন, র্যান্ডম মোশন এক্সিকিউট। বুঝতে পারলে? হুম। এটা একটা দুটো লাইন লেখো, বেশি লিখতে হবে না, একটা দুটো লাইন লেখো। এবারে আমরা এরকম একটা স্ট্রাকচার নিয়ে নেব। কন্ডাক্টর, হ্যাঁ, শুধু কন্ডাক্টর মানে মেটালিক কন্ডাক্টর। তোরা একটু ভালো করে পড় বাবা। হ্যাঁ, লাস্ট অন্তত 10-12 বছর ধরে আমাদের মোটামুটি, আমার অরিজিৎ স্যারের যারা স্টুডেন্ট আছে কম্বাইন্ড, মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে 7 থেকে 8 জন থাকে প্রতি বছর। প্রতি বছর থাকে, লাস্ট 10-12 বছরে এরকম সিচুয়েশন হয়েছে। কিন্তু এই বছরটা আমি একটুখানি ভয়ে আছি। হ্যাঁ, সামনের বছর নিয়েও কোনো ভয় নেই, সামনের বছরও বাচ্চাগুলো মানে দুর্দান্ত। কিন্তু এই বছরটা কি হবে আমি একটুখানি চিন্তায় আছি। হ্যাঁ, একটু ভালো করে পড় বাবা। কয়েকজন তো থাকবে বটেই, কিন্তু সেই সংখ্যাটা কত হবে, এই যে ওর দাদাদের ব্যাচেও জিজ্ঞেস কর। ওর দাদাদের ব্যাচেও তাই, 1 থেকে 10-এর মধ্যে কিছু না হলেও অন্তত 8 জন আছে। কিন্তু তোদের বেলাটাকেই আমি একটু ভয় পেয়ে আছি। সেই জন্য যখন ক্লাসগুলো করবো সবাই থাকিস ক্লাসে। হ্যাঁ, আর যে কথাগুলো বলবো একটু খেয়াল রাখিস। ভয় দেখাচ্ছি না, কিন্তু এবার একটু সিরিয়াস হয়ে যাবো, হ্যাঁ? আচ্ছা, আমি এটা লেন্থটাকে ধরে নিচ্ছি এল, এবং এরিয়া ক্রস সেকশনটাকে ধরে নিচ্ছি এ। ঠিক আছে? এবারে কারেন্ট যদি পাঠাতে হয় তাহলে আমি কি করতে হবে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স প্রোভাইড করতে হবে, তাই তো রে? কারেন্ট পাঠাতে গেলে কি করতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স প্রোভাইড করতে হবে। তাহলে এই ব্যাটারিটা একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করবে। ঠিক আছে? ব্যাটারি কেন পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে পারে আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছি, সেটা একটু পরে আবার বলছি। আমি ধরে নিচ্ছি আপাতত যে ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স প্রোভাইড করতে পারে। কেন পারে সেটা রেকর্ডিং পারপাসে আর একটু পরে আবার বলে দেবো। একটা লেন্থটাকে এল নিয়ে নিচ্ছে। এবারে এর ভেতরে স্মল এনটা আমি ধরে নিচ্ছি নাম্বার ডেন্সিটি অফ ফ্রি ইলেকট্রন। এটা কি নাম্বার ডেন্সিটি? হ্যাঁ, নাম্বার ডেন্সিটি কাকে বলে? নাম্বার ডেন্সিটি হচ্ছে নাম্বার পার ভলিউম। নাম্বার ডেন্সিটি কাকে বলে? নাম্বার পার ভলিউম। ঠিক আছে? যার ফলে আমরা যেটাকে লিখেছিলাম কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন ইন্টু ই। ক্যাপিটাল এন মানে কি? নাম্বার ডেন্সিটি ইন্টু ভলিউম। ক্যাপিটাল এন মানে কি? নাম্বার ডেন্সিটি ইন্টু ভলিউম। বুঝতে পারছো কি বলছি?
হ্যাঁ, স্মল এন মানে হচ্ছে নাম্বার ডেন্সিটি, আর ক্যাপিটাল এনটা হচ্ছে কি টোটাল নাম্বার। ক্যাপিটাল এনটা কি টোটাল নাম্বার, আর স্মল এনটা কি নাম্বার ডেন্সিটি। তার নাম্বার ডেন্সিটিকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল নাম্বার পেয়ে যাবো। আপত্তি নেই তো? হ্যাঁ, আচ্ছা। এবারে ভি এর বদলে আমরা কি লিখছি? এল ইন্টু এ, তাই তো? এরিয়া অফ ক্রস সেকশন ইন্টু লেন্থ। বোঝা যাচ্ছে তো রে? তাহলে কিউ ইকুয়াল টু কি হয়ে গেল? এন ই এ ইন্টু এল। ঠিক তো? হ্যাঁ, হবে তো? তাহলে তাহলে আমরা কারেন্ট ইকুয়াল টু কি পেয়ে যাব? এগুলো ক্লাস 12-এ গিয়ে আমরা আবার করবো। এন ইন্টু এ, এন ইন্টু ই ইন্টু এ, তারপরে এল বাই টি। এল বাই টিটা তাহলে কি হয়ে গেল? এল বাই টিটা কি হয়ে গেল? স্পিড হয়ে গেল। কার স্পিড? ইলেকট্রন যে স্পিডে মুভ করে, ইলেকট্রন যে স্পিডে মেটালের মধ্যে মুভ করে, ইলেকট্রন মেটালের মধ্যে যে স্পিডে মুভ করে সেইটাকে বলে ড্রিফট ভেলোসিটি। ইলেকট্রন মেটালের মধ্যে যে স্পিডে মুভ করে সেটাকে কি বলে? এটাকে বলে ড্রিফট ভেলোসিটি। হ্যাঁ, তাহলে এটাকে কি বলে? ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটির ব্যাপারটা কি? মনে করো কোনো একজন স্টুডেন্ট, তাকে বলা হলো যে 4 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে এসে, সে দৌড়ে এক নিমেষে নেমে চলে আসে। কিন্তু যখন ছুটি হয়, তখন সমস্ত ক্লাসের সমস্ত বাচ্চা যদি একসঙ্গে বেরিয়ে আসে, তাহলে ওই পার্টিকুলার স্টুডেন্টকে যদি বলে যে এবার 4 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে আসো, তাহলে তার নামতে অনেক বেশি সময় লাগবে, তাই তো? তাহলে তুমি একা যত জোরে দৌড়তে পারো, যদি 5,000 জন একসঙ্গে থাকে একই স্পেসে, তুমি আর অত জোরে দৌড়তে পারবে না, ধাক্কা লাগবে, যার ফলে তুমি প্রচন্ড স্লো হয়ে যাবে। ইলেকট্রনের ক্ষেত্রেও তেমনটা হয়। ইলেকট্রন যদি একা থাকে, তাহলে প্রচন্ড জোরে মুভ করতে পারে, মেবি ধরো 10⁶ মিটার পার সেকেন্ড, এত স্পিডেও ইলেকট্রন মুভ করতে পারে। কিন্তু ইলেকট্রন যখন 10⁻23 এই নাম্বারের অর্ডারে থাকে, অ্যাভোগাড্রো নাম্বারের অর্ডারে থাকে, তাহলে এ কি আর এত স্পিডে যেতে পারে? মারাত্মক স্লো হয়ে যায়। যখন এত সংখ্যায় থাকে মেটালের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বারের অর্ডারে, তখন ওটা কেমন স্লো হয়ে যায়? একদম পুরো ডেড স্লো হয়ে যায়। মানে কত? ভাবতে পারবে না। 0.1 মিলিমিটার পার সেকেন্ড, এত স্লো হয়ে যায়। বুঝতে পারছো? মানে ওর অর্ডার অফ ম্যাগনিটিউড কত নেমে আসে? 10⁻⁴ মিটার পার সেকেন্ড। মানে মোটে 1 সেকেন্ডে 0.1 মিলিমিটার যায়। তার থেকে তুমি অনেক তাড়াতাড়ি হবে। ড্রিফট ভেলোসিটি টিপিক্যালি কত? মারাত্মক কম। 1 মিলিমিটার পার সেকেন্ডের থেকেও কম, ফ্র্যাকশন অফ মিলিমিটার পার সেকেন্ড। কেন এত কমে যাওয়ার কারণ কি? হিউজ নাম্বার অফ ইলেকট্রন, মানে হিউজ মানে সেটা বুঝতে পারছো তো? 10⁻23 মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, তোমাকে যদি 10⁻23 খানা ইলেকট্রন দিয়ে বলে যে গুণ, সারা জীবন কেটে গেলেও গোনা যাবে, তাই না? হ্যাঁ, আমাদের লাইফ স্প্যান কি 10⁻23 সেকেন্ড? না, তার চেয়ে কমই হবে। ঠিক কিনা? কি বুঝতে পারছো কি বলতে চাইছি? যাই হোক, বিষয়টা হচ্ছে যে তুই কেউ কাউন্ট করছিস? এই সমস্ত দায়িত্বগুলো গুগলকে দিলেই ভালো। কি করে এসব কাউন্ট? আমি বলেছি বলে এরকম করতে হবে নাকি? গুগলকে জিজ্ঞেস করি, দাঁড়া। বেকার বসে আছে, একটা কাজ দিই। 10⁻23 সেকেন্ড ইন ইয়ার্স। সর্বনাশ করেছে, ঘাবড়ে যাবি দেখলে।
10⁻23 সেকেন্ড গুগল বলছে যে 3.17 ইন্টু 10⁻15 ইয়ার্স। এরপর আর কথা না বাড়ানোই ভালো, চেপে যাওয়াই ভালো বল। হ্যাঁ, আচ্ছা, এইবারে আসলে এটা একটা মজার ব্যাপার আছে, বুঝলি তো? এই অ্যাভোগাড্রো নাম্বারটা কি করে পাওয়া যায় জানিস? হ্যাঁ, অ্যাভোগাড্রো নাম্বারটা কি করে পাওয়া যায়? কেমিস্ট্রির একজন টিচার, তিনি এখন নেই স্কুলে, তাকে একবার বাচ্চারা জিজ্ঞেস করেছিল যে কি করে পাওয়া যায়, চিনবি না দাদা, অনেকদিন আগে রিটায়ার করে গেছে। তিনি বলেছিলেন যে গুণে পাওয়া যায়। মানে সেটা গ্রেটেস্ট একটা জোক অফ কেমিস্ট্রি হিসাবে রয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কথা বাড়াবো না, তাড়াতাড়ি করবো। তাহলে ড্রিফট ভেলোসিটিটা বুঝতে পারছো? তাহলে ভীষণ স্লো, ভীষণ স্লো। তাহলে প্রশ্ন হচ্ছে, তুমি যখন সুইচ অন করছো সঙ্গে সঙ্গে আলো জ্বলে কি করে? যদি এটা সত্যি সত্যি এত স্লো হয়, তাহলে আলো জ্বালালে আলো জ্বলে কি করে? কি হবে তাহলে? আমি তো দাবি করছি যে প্রচন্ড স্লো। পয়েন্ট অনেকগুলো আছে মানে এটা। হুম, তার আগে তো অনেক আছে। মানে আমি, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। মনে করো তুমি ঠিক করলে যে বাড়িতে যে ওয়াটার ট্যাঙ্ক আছে তার জলটা রঙিন করে দেবে, গিয়ে রং দিয়ে চলে এলে পুরো কালার হয়ে গেছে। এবার যদি বাড়িতে এসে বেসিনটাকে চালাও, বেসিনের কলকে চালিয়ে দাও, তাহলে কি ওখান থেকে রঙিন জল পড়বে? না, বেশ কিছুক্ষণ জল চালিয়ে রাখলে তবে রঙিন জল আসে। তার মানে কি, যখন তুমি সুইচ অন করলে সেখানকার ইলেকট্রন লাইট অব্দি যেতে অনেক সময় নিয়েছে, কিন্তু ওই লাইটের মুখে তো ইলেকট্রন আছে। যেই সুইচ অন করলে ইলেকট্রিক ফিল্ড, স্পিড অফ লাইটে ওই জায়গায় গিয়ে ইলেকট্রনকে ধাক্কা মেরে দেবে। ইলেকট্রিক ফিল্ড প্রপাগেশনের স্পিড কত? স্পিড অফ লাইট। সে সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে ইলেকট্রনকে ইনস্ট্রাক্ট করলো, চলো রওনা দাও। কিন্তু ওই সুইচের ওখান থেকে যে ইলেকট্রন ছিল, সে ওই লাইট অব্দি যেতে অনেক সময় নেবে। মেবি হতে পারে যে কয়েক মিনিট নিল। বুঝতে পারছো কি বলতে চাইছি? যার ফলে সুইচ অন করলে সঙ্গে সঙ্গে আলো জ্বলে যায়, তার সঙ্গে ইলেকট্রনের স্পিড কম, তাতে কিছু যায় আসে না। কারণ ইলেকট্রিক ফিল্ড স্পিড অফ লাইটে গিয়ে ওখানে পৌঁছে যাবে। যাও, এটা হলো রে বাবা। তাহলে ড্রিফট ভেলোসিটি অব্দি হলো। আচ্ছা, এইবারে দেখো, তাহলে কারেন্ট হয়ে গেল NEA/VD, হলো তো? এইবারে এই ভিটা বেসিক্যালি কি করছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করছে এখানে? এটা এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাপ্লাইড হচ্ছে, এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাপ্লাইড হচ্ছে। এবার এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করবে? পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করবে দেখো। ব্যাটারি, আচ্ছা, NEA/VD লেখা হয়েছে তো। এবার ব্যাটারির কাজটা কি সেটা বোঝার চেষ্টা করো। ব্যাটারির কাজটা কি? ব্যাটারি এই দিকটাকে প্লাস করে দিয়েছে, এই দিকটাকে মাইনাস করে দিয়েছে। তাহলে আমরা অলরেডি শিখেছি যে প্লাস থেকে মাইনাসের দিকে পজিটিভ চার্জ মুভ করার কথা, প্লাস থেকে মাইনাসের দিকে পজিটিভ চার্জের মুভমেন্ট হওয়ার কথা। বলে শুনছিস তো? প্লাস থেকে মাইনাসের দিকে পজিটিভ চার্জের মুভমেন্ট হওয়ার কথা। এইবারে প্লাস থেকে মাইনাসের দিকে যখন পজিটিভ চার্জ যাচ্ছে, আমরা দেখতে পাবো যে প্লাস থেকে মাইনাসের দিকেও একটা ফোর্স এক্সপিরিয়েন্স, ও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে।
তাই তো? কারণ প্লাস কিউ কে প্লাস রিপেল করবে আর প্লাস কিউ কে মাইনাস অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারছো কি বলছি? প্লাস কিউ কে এই পজিটিভ টার্মিনালটা রিপেল করবে আর নেগেটিভ টার্মিনালটা অ্যাট্রাক্ট করবে। বুঝা যাচ্ছে তো? তাহলে ও একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এবার এই ফোর্স পার ইউনিট চার্জ এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফিল্ড। ফোর্স পার ইউনিট চার্জ এটাকে আমরা কি বলি? ফিল্ড বলি। মনে থাকবে? আচ্ছা, এবারে দেখো, এই প্লাস থেকে মাইনাসে যাওয়ার ফলে, প্লাস থেকে মাইনাসে যাওয়ার ফলে একটা ওয়ার্ক ডান হচ্ছে। প্লাস থেকে মাইনাসে যাওয়ার ফলে একটা ফোর্স আছে তো, তাহলে সেই ফোর্সের জন্য কি হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করলে একটা ওয়ার্ক ডান হওয়ার কথা। বুঝতে পারছি? হ্যাঁ, তুমি যখন ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট করছো তাহলে একটা ওয়ার্ক ডান হওয়া উচিত। এফ ইন্টু এল, একটা ওয়ার্ক ডান হওয়া উচিত। ঠিক আছে? ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স। ঠিক তো? ঠিক আছে। এবারে এফ এর জায়গায় তুমি কি লিখতে পারো? কিউ ইন্টু ই লিখতে পারো। এফ এর জায়গায় কি লিখতে পারো? এই যে এখানে লিখেছি কিউ ইন্টু ই। তাহলে কিউ ইন্টু ই মাল্টিপ্লাইড বাই এল, এটা কি হয়ে গেল? ডাব্লিউ হয়ে গেল। বুঝে যাচ্ছে তো? আচ্ছা, তাহলে আমি কি এখন লিখতে পারবো যে কিউ ইন্টু ই, সরি, আমি কি এটা লিখতে পারবো যে ই ইন্টু এল এটা হলো ডাব্লিউ বাই কিউ? লিখতে পারবো? ডাব্লিউ বাই কিউ লিখতে পারবো? হ্যাঁ। এবার ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ এটাকে কি বলে? ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ কি বলে এটাকে? বলো। এটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স। কি বলে? পোটেনশিয়াল ডিফারেন্স। ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ এটাকে কি বলে? পোটেনশিয়াল ডিফারেন্স। এটা বুঝতে পারলে সবাই? আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি পেয়ে গেলে? ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি পেয়ে গেলে? ভি ডিভাইডেড বাই এল। ইলেকট্রিক ফিল্ড কি পেয়ে গেলে? ভি ডিভাইডেড বাই এল। পেলে? এই ভি ডিভাইডেড বাই এল এটা মানে পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ। কি বললাম এটা? ইলেকট্রিক ফিল্ডকে কি বললাম? পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ। ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করবার সময় কিভাবে করেছিলাম? ফোর্স পার চার্জ। ওই উঠে দাঁড়া। তুই না। হ্যাঁ, না তুই না, উঠে দাঁড়া তাড়াতাড়ি। হ্যাঁ, ভালো করে উঠে দাঁড়া। একটু এদিক ওদিক তাকা, চারদিকে তাকা, ঘোর। আমি কি বলেছি তুই ঘুমাচ্ছিস? বস। চোখগুলো বুঝে আসছিল কিন্তু, বলে আমি ঘুমাইনি। আমার ভাইয়ের এরকম অভ্যাস ছিল জানিস তো, ও পড়তে পড়তে ঘুমিয়ে পড়তো। আমার মা যখন ডাকতো বলতো আমি ঘুমাইনি। আমি একটু চোখ বন্ধ করে রেখেছি, হ্যাঁ। ও স্বীকার করতো না যে ঘুমাচ্ছে। আমি চোখ বন্ধ করে রেখেছি, আমি ঘুমাইনি। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করেছিলাম অ্যাজ ফোর্স পার চার্জ, কিন্তু এখন কি পেয়ে গেলাম? পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ। যার ফলে ইলেকট্রিক ফিল্ড ইজ অলসো কল্ড পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ এটাকে কি বলে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। সো লিখে রাখো একটা কমেন্টে, ইলেকট্রিক ফিল্ড ইজ অলসো কল্ড পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। লিখে রাখো, ইলেকট্রিক ফিল্ড ইজ অলসো কল্ড পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে, সেই জন্য আমরা লিখলাম। ডেরিভেশন অফ ওহমস ল কিন্তু আমাদের সিলেবাসে নেই না। আমাদের, হ্যাঁ, ওহমস ল আছে না, ডেরিভেশন নেই, খালি লটা আছে। আমরা এখন যেটা করছি না, ডেরিভেশন কিছুই নেই। আমরা এই ডেরিভেশনটা করছি, হ্যাঁ, সহজ বলে করছি। তাহলে দেখবে যে টুয়েলভে তোমার এটা জানাই থাকবে অলরেডি। এইবারে দেখো, কারণ ডেরিভেশনটা করলে ভেতরের মেকানিজমটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা ভাবি কেমন করে। বুঝতে পারলে তো? সেই জন্য বলা, নাহলে বলতাম না।
দেখো, ইলেকট্রন গুলো, এমনিতে একটা ইলেকট্রন কি করে? এমনিতে একটা ইলেকট্রন র্যান্ডম মোশন এক্সিকিউট করে। বুঝতে পেরেছো? কোন দিকে যাবে না যাবে, ব্রাউনিয়ান মোশন এক্সিকিউট করলে যা স্পেসিফিক কোনো ডিরেকশনে যাচ্ছে না। যেই তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তখন কি হবে? ঠিক যেরকম ধরো তোমরা স্কুলে বেরোনোর সময় লাইনে দাঁড়িয়ে আছো, লাইন আটকে দিয়েছে, তখন তোমরা কি করো? এ ওকে একবার ধাক্কা মারলে, হ্যাঁ ওর সঙ্গে একটু কথা বললে, লাইনটাকে ব্রেক করার চেষ্টা করো, অর্থাৎ কিনা র্যান্ডম মোশন এক্সিকিউট করার চেষ্টা করো। তারপর যেই বললে এই চলো নামো নামো নামো, সঙ্গে সঙ্গে লাইন ধরে নামতে শুরু করবে। কিন্তু ওই যে যারা ধাক্কাধাক্কি করছিল, গল্প করছিল, তাদেরকে একটুখানি তখন বলতে হয়, এই গল্প থামাও, চলো রওনা দাও। তার মানে হচ্ছে যারা র্যান্ডম মোশনে এক্সিকিউট করছিল, গল্প করছিল, আর তারপর যখন যেতে বলা হলো, দুটোর মধ্যে একটা টাইম ল্যাগ। আমার কথাটা রিয়ালাইজ করতে পারছো? হ্যাঁ, ভিজুয়ালাইজ করতে পারছো যেটা তোমরা করো, যে গল্প করছো, দাঁড় করিয়ে রেখেছে, গল্প করছো, যেতে বলেছে তখনও গল্প চলছে, তারপর যখন দেখলে যে না এবার কয়েকজন রওনা দিয়েছে, তখন সবাই রওনা দিল। তার মানে গল্প করার র্যান্ডম স্টেট আর যাওয়া, এর মধ্যে একটা টাইম ল্যাগ আছে। এটাকে বলে রিল্যাক্সেশন টাইম। এটাকে কি বলে? রিল্যাক্সেশন টাইম। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই যে নিজেদের মধ্যে এরা এদিক ওদিক র্যান্ডম মোশন এক্সিকিউট করছিল, তারপর যখন আমি এখানে ব্যাটারিটাকে কানেক্ট করে দিলাম, তাহলে ও একটা দিকে যাওয়া শুরু করলো। তাহলে যখন ও যাওয়া শুরু করছে, তার আগে অব্দি কি করেছিল? র্যান্ডম মোশন এক্সিকিউট করছিল। আর তারপর যখন যাওয়া শুরু করলো, তাহলে মাঝের যে টাইমটা, সেটাকে কি বলে? রিল্যাক্সেশন টাইম। এটার জন্য একটা স্পেসিফিক টার্ম আছে, এটাকে বলে মোমেন্টাম রিল্যাক্সেশন টাইম। তো আমরা আপাতত রিল্যাক্সেশন টাইমই বলছি। এই রিল্যাক্সেশন টাইমের মধ্যে কি হয়েছে? ও তো স্পেসিফিক কোনো দিকে যেত না, কিন্তু ভিডিটা তো একটা স্পেসিফিক দিকে, ভিডিটা যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেদিকে। কিন্তু ও যখন র্যান্ডম মোশনে এক্সিকিউট করছিল, সেটা তো পার্টিকুলার কোনো দিকে নয়। তাহলে পার্টিকুলার কোনো দিকে নয় থেকে পার্টিকুলার একটা দিকে যাওয়ার জন্য যে সময়টা, সেটাকে বলে রিল্যাক্সেশন টাইম। তাহলে এটাকে আমরা কি লিখছি? আমরা লিখছি ভিডি ইজ ইকুয়াল টু 0 প্লাস অ্যাক্সেলারেশন ইন্টু রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইমটাকে টাও দিয়ে রিপ্রেজেন্ট করে, রিল্যাক্সেশন টাইমটাকে টাও দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে কোনো স্পেসিফিক দিকে যাচ্ছিল না, তার মানে ওর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0। এবার তুমি বলতে পারো আর ইনিশিয়াল ভেলোসিটি তো 0 ছিল না, ও তো মোশনে ছিল, র্যান্ডম মোশনে এক্সিকিউট করছিল, কিন্তু সেটা তো স্পেসিফিক কোনো দিকে নয়। যার ফলে ভিডির ডিরেকশনে ওর কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না। বুঝতে পেরেছো? মানে সিঁড়ি দিয়ে তুমি নামছিলে না, তুমি ওই আশপাশে একটু ঘোরাঘুরি করছো। না, সেটা র্যান্ডাম, মানে র্যান্ডামলি থাকতে পারে। ভিডির দিকে থাকলেও সেটা পর মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছো? মানে ধরো তুমি সিঁড়ি দিয়ে দুটো পা নেবে, কারোর সঙ্গে গল্প করতে পারো, কিন্তু তুমি জানো যে আবার তুমি ধমক খেলে আবার তোমার ফিরে আসতে হবে। ঠিক আছে? তাহলে ভিডি ইকুয়াল টু আমরা কি পেলাম? এ ইন্টু টাও। তাহলে এটা কত? এটা মানে হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই মাস। অ্যাক্সেলারেশন কি হয়? ফোর্স বাই মাস। কি ফোর্স কত? কিউই। ফোর্স কত? তাহলে ভিডি ইকুয়াল টু কি পেয়ে গেলে? কিউই বাই এম ইন্টু টাও। ভিডি ইকুয়াল টু কি পেয়ে গেলে? কিউই বাই এম ইন্টু টাও। পেলে? পেলে কি? আচ্ছা, আমরা অলমোস্ট পেয়ে গেছি রেজাল্ট। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড একটু আগে কি লিখেছিলাম? ভি বাই এল। ইলেকট্রিক ফিল্ড একটু আগে কি লিখেছিলাম? ভি বাই এল। তাহলে এবার 1 নম্বর ইকুয়েশনের দিকে তাকিয়ে আমাকে বলো কি লিখবে। 1 নম্বর ইকুয়েশনের দিকে তাকিয়ে বলো কি লিখবে, এবং তুমি আশ্চর্য হয়ে দেখবে যে ওহমস ল চলে এসেছে। বসাও বসাও।
বসাও, এটা তো তোমাকে নিজেকে বসাতে হবে, আমি তো কিছু হেল্প করতে পারবো না। তাহলে আই ইকুয়াল টু কি পেলে বলো? এন ইন্টু ই ইন্টু এ। ভিটির বদলে কি বসালে? আচ্ছা, কিউটা তো বেসিক্যালি তোমার ইলেকট্রনের চার্জ, তাই তো? এটাকে তাহলে ই করে দিই নাকি? হ্যাঁ, তাহলে কি পেয়ে গেলে? ই ইন্টু টাও ডিভাইডেড বাই এম ইন্টু এল ইন্টু ভি, তাই তো? এন স্কোয়ার টাও ডিভাইডেড বাই এম ইন্টু এ ডিভাইডেড বাই এল ইন্টু ভি। পেলে কি এটা? এবার তাহলে বলো ভি ইকুয়াল টু কি পেলে? ওহমস ল চলে এসছে কিন্তু। ভি ইকুয়াল টু কি পেলে? পোটেনশিয়াল ডিফারেন্স। এই যে থার্ড ব্র্যাকেটে যাকে পেলে, সেই হচ্ছে রেজিস্ট্যান্স। থার্ড ব্র্যাকেটে যেটা পেলে, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে? থার্ড ব্র্যাকেটে যেটা পেলে সেটাই কি? সেটাই রেজিস্ট্যান্স। তো রেজিস্ট কোনটা? হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, ভেরি গুড, ঠিক বলেছো। তাহলে এইটা যেটা পেলে, তাহলে আর ইকুয়াল টু কত পেলে? তাহলে আর ইকুয়াল টু পেলে এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাও এল ইন্টু এ। অর্থাৎ কিনা তুমি ওহমস লতে যেটা পেয়েছিলে, তুমি পেয়েছিলে যে ভি প্রপোর্শনাল টু আই, পোটেনশিয়াল ডিফারেন্স প্রপোর্শনাল টু কারেন্ট। কন্ডিশন কি ছিল? তার কিছু কন্ডিশন ছিল। কি কন্ডিশন ছিল? যে টেম্পারেচার, প্রেসার, এই সমস্ত ফ্যাক্টরস গুলোকে কনস্ট্যান্ট রাখতে হবে, তাই তো? কনস্ট্যান্ট রাখলে কি ঘটবে? এই যে রেজিস্ট্যান্সের যে রেজিস্ট্যান্সটাকে তো আমাকে কনস্ট্যান্ট রাখতে হবে। রেজিস্ট্যান্সের মধ্যে কি আছে? রো ইন্টু এল বাই এ। এটাও আমরা বলেছিলাম, এক্সপেরিমেন্টালি বলেছিলাম, তাই না? কিন্তু আমরা এখানে কি পেলাম? আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, যেখানে রেজিস্টিভিটি হয়ে গেল এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ। তাহলে রেজিস্টিভিটি কার কার উপর ডিপেন্ড করে? রেজিস্টিভিটি ইলেকট্রনের মাসের উপর ডিপেন্ড করে, নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করে, রিল্যাক্সেশন টাইমের উপর ডিপেন্ড। যার ফলে টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্টিভিটি বেড়ে যায়। টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্টিভিটি বেড়ে যায়, ঠিক তো? বুঝতে পারছো কি বলছি? টেম্পারেচার বেড়ে গেলে রেজিস্টিভিটি বেড়ে যায়, আবার কন্ডাক্টিভিটি কমে যায়, তাই তো? আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্স গুলো বুঝতে পারলে? রেজিস্ট্যান্স কার কার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটাও ফ্রি ইলেকট্রন থিওরি থেকে পেয়ে গেল। ঠিক আছে তো? তাহলে এবার যদি তোমাকে বলে, তাহলে ওহমস লর ডেরিভেশন হয়ে গেল আমাদের, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কেন ওই ওহমস ল বলার সময় টেম্পারেচার, প্রেসার এইগুলোকে কনস্ট্যান্ট রেখেছিলাম? কারণ সেটা হলে রেজিস্টিভিটিটা কনস্ট্যান্ট। ঠিক আছে? তার মানে রেজিস্টিভিটি হচ্ছে টেম্পারেচার, প্রেসার, এই সমস্ত ডিপেন্ডেন্ট। আচ্ছা, তার মানে মেটেরিয়াল প্রপার্টি কিন্তু রেজিস্ট্যান্স নয়। রেজিস্ট্যান্স ইজ নট আ মেটেরিয়াল প্রপার্টি, রেজিস্টিভিটি ইজ আ মেটেরিয়াল প্রপার্টি। ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা, এবার আমাকে বলো যে আর ভার্সেস এল এর গ্রাফ কেমন হবে? আর ভার্সেস এল এর গ্রাফ কেমন হবে? স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন প্রোভাইডেড রো এবং এ কনস্ট্যান্ট। ঠিক তো? বুঝতে পারছো? যদি তোমাকে বলে যে
আর ভার্সেস এরিয়া অফ ক্রস সেকশনের গ্রাফ কেমন হবে? আর ভার্সেস এরিয়া অফ ক্রস সেকশনের গ্রাফ কেমন হবে? কি লেখা আছে? কি লেখা আছে? এই যে ফ্রম কি লেখা আছে? ফ্রম ওরে সব অ্যানাদার প্ল্যানেট। তাহলে তোকে ধরে নিয়ে যাবো। তাহলে এই গ্রাফটা কেমন হবে? এইটাকে না প্যারাবোলা না, এটাকে হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ওরে এটা করলি বাবা, এই গ্রাফটা এঁকেছিস? কেন ইনভার্সলি প্রপোর্শনাল তো, আর ইনভার্সলি প্রপোর্শনাল রুট এ হয়েছে, এটা হয়েছে। হুম। আচ্ছা, আর একটা গ্রাফ যেটা আমাদের বলে যে ভি ভার্সেস আই এর গ্রাফ আঁকতে গেলে সেই গ্রাফটা কেমন হয়? ভি ভার্সেস আই এর গ্রাফটা স্ট্রেট লাইন, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত? ট্যান থিটা ইকুয়াল টু আর, তাই তো? বুঝতে পারলে? আচ্ছা, রিমুভ করি। ধরো এবার আমি তোমাকে একটা গ্রাফ দেখাচ্ছি, হ্যাঁ? গ্রাফ দেখিয়ে যদি এই ভালো করে এই এই ইকুয়েশনটা লেখো, রো ইজ ইকুয়াল টু রো জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। এই ইকুয়েশনটা মানে বোঝো? হ্যাঁ। আচ্ছা, এটার যদি মানে না বোঝো, এইটার কি মানে বোঝো? ডেল্টা মানে ডিফারেন্স বোঝো, আচ্ছা। এইটা হচ্ছে তোমার হাউ টেম্পারেচার অ্যান্ড রেজিস্টিভিটি রিলেটেড। টেম্পারেচার বাড়ালে রেজিস্টিভিটি বেড়ে যায়, টেম্পারেচার বাড়ালে রেজিস্টিভিটি বেড়ে যায় এবং তাতে করে রেজিস্ট্যান্সও বেড়ে যায়। বুঝতে পারলে? তাহলে ওরা একটা এরকম ইকুয়েশন ফলো করে। এটাকে তাহলে কি বলে তোমার? এটা হচ্ছে সেই কোফিসিয়েন্টটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার যে কোফিসিয়েন্ট। তাহলে এই আলফাটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, আলফা ইকুয়াল টু কি লিখতে পারবো বলো দেখি? আমি লিখতে পারবো তাহলে রো মাইনাস রো ইকুয়াল টু রো জিরো প্লাস আলফা ইন্টু রো জিরো টি মাইনাস টি জিরো। তাহলে আলফা ইকুয়াল টু কি লিখতে পারবো? রো মাইনাস রো জিরো ডিভাইডেড বাই রো জিরো ইন্টু টি মাইনাস টি জিরো। বুঝতে পারলে? তাহলে এটা কি হয়ে গেল? ওয়ান বাই রো জিরো ডেল্টা রো ডিভাইডেড বাই ডেল্টা টি। বলছে টিটা হচ্ছে টেম্পারেচার, আর টি জিরোটা হচ্ছে যে টেম্পারেচারে রেজিস্টিভিটি হচ্ছে রো জিরো, রেফারেন্স টেম্পারেচার। আলফাটাকে বলা হয় টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। না না, অ্যাবসলিউট জিরো। আমি যেটা রেফারেন্স নেব, মেবি 0 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, 10 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, যেটা নেব। তাহলে আলফাটাকে কি বলা হয়? টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। আলফাটার নাম কি? টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। লিখেছো আলফাটাকে কি বলে? টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। হ্যাঁ, রো নটটা হচ্ছে তোমার ওই যখন টেম্পারেচারটা টি নট, তখন রেজিস্টিভিটি হচ্ছে রো। ঠিক আছে? টেম্পারেচারটা যখন হচ্ছে টি নট, তখন রেজিস্টিভিটি হচ্ছে রো। এতদিন হয়েছে রে বাবা?
আমি কিন্তু এটাকে দেখবি যে অনেক বইতে এটা আর দিয়ে লেখা আছে, রেজিস্ট্যান্স দিয়ে লেখা আছে। হ্যাঁ, এই ইকুয়েশনটাই আর দিয়ে লেখা আছে, কিন্তু আর দিয়ে লেখাটা ঠিক না। কারণ আরটা কিন্তু মেটেরিয়াল প্রপার্টি নয়। আরটা লেন্থের উপর ডিপেন্ড করে, এরিয়া ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে, কিন্তু রেজিস্টিভিটি ওর জিওমেট্রির উপর ডিপেন্ড করে না। বুঝতে পারছো কি বলছি? রেজিস্টিভিটি রেজিস্টারের জিওমেট্রির উপর ডিপেন্ড করে না। হ্যাঁ হ্যাঁ, দেখো, মাস আর ডেন্সিটির মধ্যে যা তফাৎ, রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটির মধ্যে মোটামুটি সেরকমই তফাৎ। মাস ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, কিন্তু ডেন্সিটি ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে। বুঝতে পেরেছো? ধরো তুমি একটা টুকরো মেটালের একটা টুকরো নিলে, তাহলে তুমি ওর ডেন্সিটিটা ফিক্স থাকবে, তাই না? এবার যত ভলিউম নেবে, যত ভলিউম বাড়াবে, তত মাস বাড়বে, এরকম আর কি। আচ্ছা, এইবার মনে করো আমি তোমাকে একটা গ্রাফ এঁকে দিলাম, হ্যাঁ? বললাম যে এটা তোমার ভি ভার্সেস আই এর গ্রাফ। ঠিক আছে, এটা মনে করো টেম্পারেচার T1, এটা মনে করো টেম্পারেচার T2। তাহলে বলো যে কোন টেম্পারেচারটা বেশি। এই কোশ্চেনটা লেখো, ভিআই গ্রাফ, VI graph for a resistor at two different temperature T1 and T2. VI graph for a resistor at temperature T1 and T2 is as shown. Is as shown. Which temperature is more? Which temperature is more? হ্যাঁ হ্যাঁ, T2 টা বেশি। কি করে বুঝলে T2 বেশি? হ্যাঁ হ্যাঁ, স্লোপ বেশি মানে রেজিস্ট্যান্সটা বেশি, তাই তো? তাহলে R1 ইকুয়াল টু কত? tan থিটা। আর R2 ইকুয়াল টু কত? tan π/2 মাইনাস থিটা। তার মানে কত? cot থিটা, তাই তো? হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলে R1 এবং R2 রেশিও বার করো, তাহলে কত আসবে? R1 R2 রেশিও কত আসবে? tan স্কোয়ার থিটা, তাই তো? আচ্ছা, তুমি কি দেখাতে পারবে যে এটা লেস দ্যান 1? tan স্কোয়ার থিটা যে এখানে লেস দ্যান 1 দেখাতে পারবে? দেখাও তো দেখি। তবেই না R1, যদি এটা লেস দ্যান 1 দেখাতে পারো, তাহলে আমি বলতে পারবো যে R1 লেস দ্যান R2। tan স্কোয়ার থিটা যে লেস দ্যান 1 দেখাতে পারবে? 1 মিনিট লাগা উচিত। পেরেছো? কি করলে? না না না, এই ডায়াগ্রামের দিকে তাকাও না। 2 থিটা প্লাস আলফা ইকুয়াল টু π/, তাই তো? তার মানে থিটা ইকুয়াল টু কত? π/4 মাইনাস আলফা। তার মানে কি? tan থিটা, tan থিটা কি লেস দ্যান 1? 2 থিটা প্লাস আলফা ইকুয়াল টু π/2। থিটা ইকুয়াল টু কত? π/4 মাইনাস আলফা/2। π/4 মাইনাস আলফা/2। তার মানে এটা তার মানে কি লেস দ্যান π/4। তার মানে tan থিটা লেস দ্যান 1। বুঝতে পারলে? π/4 মানে তো 45 ডিগ্রি।
পাই বাই 4 মাইনাস আলফা বাই 2 কি আসবে? লেস দ্যান পাই বাই 4 হবে। কি হয়েছে বলো? কি ইকুয়াল হচ্ছে? না না, আলফাটা তো আছে ওর মধ্যে। না 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 না, এখানে থিটাটা কি আছে ছবির দিকে তাকিয়ে তোমার বলো। ঠিক আছে, তাহলে কোন রেজিস্ট্যান্সটা বেশি বোঝা যাচ্ছে, তাই তো? ওকে। হ্যাঁ, ও তাড়াতাড়ি লিখো। হয়েছে? এবার লেখো সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্সের সিম্বল কি? হ্যাঁ আছে, যাও। হ্যাঁ, রেজিস্ট্যান্সের এটা সিম্বল, হ্যাঁ। লেখো সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার লিখে যাও। আচ্ছা, আর একটা জিনিস, এই সিরিজ প্যারালাল কম্বিনেশন বলার আগে তোমাদের আগের দিন যেটা একবার মেনশন করেছিলাম সেটা একটুখানি বলে রাখি, তাহলে তোমাদের কাছে রেকর্ড থাকবে। এক্সটার্নাল সার্কিটে, এক্সটার্নাল সার্কিটে কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে? এক্সটার্নাল সার্কিটে কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভ। কিন্তু উইদিন দ্য ব্যাটারি কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে এখানে কারেন্টের ডিরেকশন কোন দিকে? এই দিকে, তাই তো? হ্যাঁ, বাট এর ভেতরে, এর ভেতরে এই দিকটা প্লাস, তাই তো? হ্যাঁ, ব্যাটারিতে কি হচ্ছে, এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড এদিকে, তাই তো? পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রিক ফিল্ড। তাহলে তোমার কিউ এর ওপর ফোর্স কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিউ এর ওপর ফোর্স, ঠিক তো? আচ্ছা, হ্যাঁ, ফিল্ডটাকে আমরা পজিটিভ চার্জের উপর ফোর্সের ডিরেকশন থেকে বলি। কনভেনশনালি আমরা সবসময় পজিটিভই থাকি, ঠিক আছে, সেই জন্য বলে বি পজিটিভ। আচ্ছা, তাহলে এই ফোর্সের এগেনস্টে এই কারেন্ট যখন উল্টো দিকে যাচ্ছে তার মানে কি? কারেন্ট যখন উল্টো দিকে যাচ্ছে তার মানে ইলেকট্রিক্যাল ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান হচ্ছে উইদিন ব্যাটারি। তাহলে লিখে রাখো, উইদিন ব্যাটারি ওয়ার্ক ইজ ডান এগেনস্ট ইলেকট্রিক্যাল ফোর্স। লিখে রাখো, উইদিন আ ব্যাটারি ওয়ার্ক ইজ ডান এগেনস্ট ইলেকট্রিক্যাল ফোর্স।
হুম? না, আমরা এখন ডাইরেক্ট কারেন্টের ব্যাপারে কথা বলছি। তাহলে ইলেকট্রিক্যাল ফিল্ডের এগেনস্টে ওয়ার্ক ডান হচ্ছে। কে করছে? উইদিন আ ব্যাটারি ওয়ার্ক ইজ ডান এগেনস্ট ইলেকট্রিক ফিল্ড। কে করছে? এটা কে করছে? কেমিক্যাল রিয়াকশন। কে করছে এর জন্য? হু ইজ ডুইং দিস ওয়ার্ক? হু ইজ ডুইং দিস ওয়ার্ক? তাহলে কেমিক্যাল রিয়াকশন কি হচ্ছে বলো, লেখো, নিজেরা লেখো। কেমিক্যাল রিয়াকশন উইদিন দ্য ব্যাটারি, chemical reaction within battery is doing this work. লিখেছো? তাহলে কে এই ওয়ার্কটা করছে? কেমিক্যাল রিয়াকশন। রিপিট করবেন, কেমিক্যাল রিঅ্যাকশন within a battery, তারপর Chemical reaction is doing this work. Chemical reaction is doing this work. বুঝতে পারলে? আচ্ছা, তো এই যে কেমিক্যাল রিয়াকশন এই যে ওয়ার্ক ডানটা করছে, সেটার জন্য কেমিক্যাল রিয়াকশনটা কেমন ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়? কেমন টাইপের হয়? রেডক্স রিয়াকশন। বাহ, মনে আছে। তাহলে রেডক্স রিয়াকশন, ঠিক তো? আচ্ছা, এবারে এই রেডক্স রিয়াকশনের ফলে একদিকটা প্লাস একদিকটা মাইনাস হচ্ছে, এবং এখানে তোমার এইটার উপর বেস করে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তৈরি করা হয়, তাই তো? হ্যাঁ, এটার উপর বেস করে কি করা হয় তোমার? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তৈরি করা হয়, তাই তো? হ্যাঁ, এবং ওই রিডাকশন পোটেনশিয়াল, কি বলে এই টার্মটা? রিডাকশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল। যার ফলে তুমি ধরো যদি দুটো ডিফারেন্ট, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম মনে আছে, তুমি যদি ধরো আমি কপার নাও আর জিঙ্ক নাও, তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনটাকে রেফারেন্স ধরে একজন হাইড্রোজেনের উপরে আছে, একজন হাইড্রোজেনের নিচে আছে, তাহলে এদেরকে যদি তুমি কম্বাইন করো, এ ওখান থেকে যতটা উপরে আছে আর এখানে যতটা নিচে আছে, এই দুটো বেসিক্যালি তোমাকে ডিফারেন্স নিতে হবে। তার উপর হবে তুমি এখানে কত পোটেনশিয়াল ডিফারেন্স পাবে। বুঝতে পারছো? ধরো এইটা তোমার যে উপরে আছে সেটা মনে করো ভি প্লাস উপরে আছে, আর যে নিচে আছে সে মনে করো হাইড্রোজেনের থেকে ভি মাইনাস নিচে আছে। তাহলে এখানে কত তুমি ইএমএফ পাবে? ইএমএফ কত পাবে? ভি প্লাস প্লাস ভি মাইনাস, মানে ডিফারেন্স মানে কি, ভ্যালু গুলো অ্যাড হয়ে যায়, তাহলে এটা তুমি ইএমএফ পাবে। মানে এটা বেসিক্যালি তুমি পোটেনশিয়াল ডিফারেন্স পাবে। ওটা নামেই ফোর্স, ওটা অ্যাকচুয়ালি ফোর্স নয়। সো ইএমএফটা বেসিক্যালি কি হচ্ছে? তাহলে ইএমএফটাকে আমরা কেমন ভাবে ডেসক্রাইব করছি ভালো করে শোনো। ইএমএফটাকে আমরা কেমন ভাবে ডেসক্রাইব করছি? সো ইএমএফ ইজ ডিফাইন্ড অ্যাজ, লেখো, within a battery work is done against electrical force. Within a battery work is done against electrical force by chemical reaction. By chemical reaction. Work is done against electrical force by chemical reaction. ঠিক আছে? EMF is defined as, EMF of a battery is defined as work done against electrical force ব্র্যাকেটে লেখো, in transferring charge q, work done by electrical force, ব্র্যাকেটে কি লিখবে? in transferring positive charge, in transferring plus q from, in transferring plus q from negative terminal, from negative terminal
to positive terminal. কি লিখলে তুমি? EMF is defined as work done, ব্র্যাকেটে কি লিখছো? In transferring plus Q from negative terminal to positive terminal. Bracket close. Work done per unit charge. EMF is defined as work done per unit charge. EMF is defined as work done per unit charge. ঠিক আছে? কিসের work done? কিসের work done? In transferring plus Q from negative terminal এর বদলে lower potential to higher potential লিখতে পারো। নেগেটিভ টার্মিনাল টু পজিটিভ টার্মিনালের বদলে আর কি লিখতে পারো? লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল পার ইউনিট চার্জ, তার মানে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তাই তো? তাহলে এটাই হয়ে গেল ভি, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, এটাই হয়ে গেল ভি। তাই তো? আচ্ছা, তাহলে ব্যাটারির মধ্যে কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ব্যাটারির বাইরে পজিটিভ থেকে নেগেটিভ। বুঝতে পারছো কি বলছি? এই যে আমি তোমাকে এটা বললাম, এখান থেকে তুমি এক লাইনে কার্চফ ভোল্টেজ ল পেয়ে যাবে। এখান থেকে তুমি এক লাইনে কার্চফ ভোল্টেজ ল পেয়ে যাবে বলছি। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে ভালো করে বোঝো। কার্চফ ভোল্টেজ ল এখান থেকে তুমি কেন পেয়ে যাবে আমি তোমাকে এক্সপ্লেন করছি। যদিও কার্চফ ল আমাদের নেই সিলেবাসে, ভালো করে শোনো কি হচ্ছে। মনে করো গ্রাউন্ডে একটা মাস আছে, ঠিক আছে? এই মাসটাকে গ্র্যাভিটির এগেনস্টে তোলা হলো, আবার এখানে ফিরিয়ে আনা, উপরে তোলা হলো, ঠিক আছে? ধরো তুমি এটাকে সামাও উপরে তুললে, আবার এটাকে তুমি ফিরিয়ে আনলে, তাহলে গ্র্যাভিটির এগেনস্টে কত ওয়ার্ক ডান হলো? তুলে নিয়ে এসে আবার আগের জায়গায় ফিরিয়ে আনলে গ্র্যাভিটির এগেনস্টে কত ওয়ার্ক ডান হলো? টোটাল ওয়ার্ক ডান 0 হলো। তাই তো? গ্র্যাভিটির এগেনস্টে শুনছিস তো রে? গ্র্যাভিটির এগেনস্টে টোটাল ওয়ার্ক ডান কত হলো? 0। ঠিক আছে? কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ ফোর্স বলেছিলাম মনে আছে ক্লাস 9 এ কনজারভেটিভ ফোর্সের ব্যাপারে। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। তুমি যদি ফ্রিকশনের এগেনস্টে নিয়ে যেতে তাহলে ওয়ার্ক ডান 0 হতো, কিন্তু এখানে হয়েছে। আচ্ছা, এবারে এখানে কি হয়েছে? ধরো আমি একটা চার্জকে, ধরো প্লাস কিউ কে আমি এখান থেকে যখন ঘুরিয়ে নিয়ে এলাম, তাহলে এটা ইলেকট্রিক্যাল ফোর্সের ফরে এসছে, তাই না? ইলেকট্রিক্যাল ফোর্সের ফরে এসছে, যার ফলে এখানে যা ওয়ার্ক ডান হবে সেটা পজিটিভ হবে। কিন্তু এখান থেকে যে এটা গেছে সেটা ইলেকট্রিক্যাল ফোর্সের এগেনস্টে গেছে, যার ফলে এটা কি আসবে? তোমার মাইনাস ডাব্লিউ হবে। তাহলে এখানে ফিরে এলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? আগের জায়গায় ফিরে এলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? 0 হবে না? 0 হবে তো, আগের জায়গায় ফিরে এসছে তো। ইলেকট্রিক ফিল্ডও তো কনজারভেটিভ ফিল্ড, তাহলে এখান থেকে শুরু করে যখন এখানে এলো তাহলে পজিটিভ ওয়ার্ক হলো, কিন্তু এখান থেকে যখন এখানে গেল তখন নেগেটিভ ওয়ার্ক হলো। টোটাল কত ওয়ার্ক ডাউন হবে? 0 হবে। অর্থাৎ কিনা যখন তুমি গ্র্যাভিটির এগেনস্টে গিয়েছিলে তখন নেগেটিভ ওয়ার্ক হয়েছিল, যখন গ্র্যাভিটির ফরে নেমে এলে তখন পজিটিভ ওয়ার্ক হলো। টোটাল ওয়ার্ক কত হলো? 0 হলো। ইলেকট্রিক্যাল ফোর্সের ক্ষেত্রেও সিমিলার। তাহলে ইন্টারনাল সার্কিটে যতটা পজিটিভ ওয়ার্ক হলো এই তোমার এক্সটার্নাল সার্কিটে, আর ভেতরে ব্যাটারির ভেতরে ততটাই নেগেটিভ ওয়ার্ক হলো। দুটো মিলিয়ে টোটাল কত হলো? 0। এটাই কিন্তু কার্চফস ভোল্টেজ ল। কার্চফস ভোল্টেজ ল কি বলছে? তুমি যদি সার্কিটের একটা ক্লোজ পাথ নাও, সার্কিটে ক্লোজ পাথ নিলে কি হবে? তুমি যদি একটা ঘুরে টুরে আবার সেখানে ফিরে আসো, তাহলে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 0 হবে। কেন? নেটওয়ার্ক ডাউন 0 বল। বুঝতে পেরেছো? তাহলে কেভিএল এর অ্যাকচুয়ালি স্টেটমেন্ট কি? এটা হচ্ছে algebraic sum of voltage drops in a closed loop is equal to 0. কেভিএল এর স্টেটমেন্ট কি? algebraic sum of voltage drops in a closed loop is equal to 0. মানে এটা বেসিক্যালি কি? এটা algebraic sum of voltage drops in a closed loop is equal to 0. voltage drops মানে voltage difference, drop মানে হচ্ছে difference. algebraic sum of voltage drops in a closed loop is equal to 0.
কেমন? তার মানে তুমি সার্কিটে কি হবে, একটা জায়গা থেকে ঘুরে এসে আবার আগের জায়গায় পৌঁছে গেলে কি হবে, টোটাল ওয়ার্ক ডানটা কত হবে, 0 হবে। কার্চফ ভোল্টেজ লতে এটাই বলেছে। তাহলে কেভিএল যখন বলা হলো, কেসিএল টাও বলে দিই। হ্যাঁ, কেসিএল টা বলছে, মনে করো, মনে করো তুমি, হ্যাঁ, কার্চফস কারেন্ট ল, আগেটা ছিল কার্চফস ভোল্টেজ ল কেভিএল, আর এটা হচ্ছে কার্চফস কারেন্ট। হ্যাঁ, কার্চফকে অনেকে কিরশফও বলে, কিরশফ। হ্যাঁ, কার্চফও চলে কথাটা, কিরশফও চলে। হ্যাঁ, মানুষের নাম বলে না, ধরো তোমার নাম হচ্ছে নুনটে। হ্যাঁ, এবার ধরো বাঙালি তোমাকে নুনটে বলবে। হ্যাঁ, তুমি বিহারে চলে যাও, কি বলবো ভাবতে পারছো ভোজপুরিতে? হ্যাঁ, হ্যাঁ, তুমি বিহার যেতে হবে না, তুমি মেদিনীপুরে চলে যাও, উচ্চারণ বদলে যাবে। তো দেশের মধ্যেই এই একটা নন্টে নামটা বিভিন্ন রকম উচ্চারণ হয়ে যাবে। এবার বিদেশ গেলে তো ছেড়েই দাও। হ্যাঁ, ধরো তোমাকে যদি ডোনাল্ড ট্রাম্প যদি নন্টে বলে ডাকে, তো বুঝতে পারছো সেটা কি হবে। সুতরাং কিরশফ বলো বা কারশফ বলো, যাদের যায় আসে না কিছু, অ্যাকচুয়ালি ওদের ভাষাতে কিরম ভাবে উচ্চারণ করে তা আমরা জানি না। সেই জন্য এই নিয়ে তর্ক করে লাভ নেই, এটা কিরশফ না কারশফ। ঠিক আছে, কারণ আমাদের লোকাল ভাষাতেই কিভাবে ডাকা হয় না হয় আমরা জানি না। হ্যাঁ, এই নিয়ে অনেকে তর্ক করে সময় নষ্ট করে। না, এটা কিরশফ, কে বলে না কারচফ, কে বলে কারশফ। এটা কি দরকার, কি জানি এসব। আচ্ছা আচ্ছা, কারচফ কারেন্ট ল বলছে কি, ভালো করে ভিজুয়ালাইজ করো। মনে করো তুমি আহ আমাদের এই কি যেন বলে, পার্ক সার্কাস, পার্ক সার্কাসের 7 পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ, 7 পয়েন্টে কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে, আর তারপর বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি আসছে, আবার কিছু কিছু রাস্তায় বেরিয়ে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে কি কোনো গাড়িকে আটকে যেতে দেখছো? গাড়ি যদি খারাপ না হয়ে যায় তাহলে গাড়ি আটকে থাকবে না, তাহলে যত গাড়ি আসবে তত গাড়ি বেরিয়ে চলে যাবে। তো এখানেও তাই বলছে, যে যত কারেন্ট আসবে, আসাটাকে আমি যদি প্লাস ধরি, আর যারা বেরিয়ে যাচ্ছে তাদেরটাকে মাইনাস ধরবো, তাহলে মোট আসা যাওয়াটা হচ্ছে শূন্য। মোট আসা যাওয়াটা হচ্ছে শূন্য, যত আসছে তত চলে যাচ্ছে। বুঝা যাচ্ছে কি বলছে? এটাই হচ্ছে কারেন্ট ল। কারেন্ট ল কি বলছে লেখো, algebraic sum of currents meeting at a junction is equal to 0. Algebraic sum of currents meeting at a junction is equal to 0. এই কথাটার মানে কি, যত কারেন্ট আসবে তত কারেন্ট চলে যাবে। Algebraic sum of currents meeting at a junction is equal to 0. এই কথাটার কি মানে, যে যত কারেন্ট আসবে আবার তত কারেন্ট বেরিয়ে যাবে, যত কারেন্ট আসবে আবার তত কারেন্ট বেরিয়ে যাবে, এটার মানে হচ্ছে, হ্যাঁ, আসার পথ দুটো হতে পারে, যাওয়ার পথ তিনটে হতে পারে। আসার পথ একটাই হতে পারে, যাওয়ার পথ 10টা হতে পারে। রাইট, এলে নেবো প্লাস, গেলে নেবো মাইনাস। ঠিক আছে, কিন্তু এখানে একটা অ্যাসাম্পশন আছে। যদি কেউ বলে যে আচ্ছা, পার্ক সার্ভিসে যদি 7 পয়েন্টে কয়েকটা গাড়ি যদি খারাপ হয়ে যায়, তাহলে তো যতগুলো এসছে ততগুলো যাবে না। হ্যাঁ, তার মানে, তার মানে আমাদের এখানে অ্যাসাম্পশন হচ্ছে যে চার্জ এখানে অ্যাকুমুলেট করছে না। কারেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে এখানে চার্জ অ্যাকুমুলেট করছে না, চার্জ জমে জমে যাচ্ছে না। ইলেকট্রোস্ট্যাটিক্সে কি হয়, চার্জ জমে যায় কোনো একটা জায়গায়। ইলেকট্রোস্ট্যাটিক্সে কি হয়, চার্জের অ্যাকুমুলেশন। কিন্তু এখানে কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা ধরে নিচ্ছি যে চার্জ ইজ নট গেটিং অ্যাকুমুলেটেড অ্যাট এনি পয়েন্ট। বুঝতে পেরেছো, অ্যাসাম্পশন আছে কিন্তু। ওই যে বললাম, পার্ক সার্কাসের জাংশনে যদি গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে সেই গাড়িটাকে কি করা হয়, টো করে এনে একটা সাইড করে দেয়, যে যাতে রাস্তা ফাঁকা হয়ে যায়। যাই হোক, তাহলে কেসিএল কেভিএল বলা গেল। এবার লেখো সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স। সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স। সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স। সিরিজ মানে হচ্ছে সবাই পর পর থাকবে, একজনের পরে আর একজন থাকবে, যাওয়ার একটাই রাস্তা আছে। বুঝতে পেরেছো?
যাওয়ার একটাই রাস্তা আছে। তাহলে এই তিনটে রেজিস্টারের মধ্যে দিয়ে একটাই কারেন্ট যাবে, কারণ এখানে কারেন্টের যাওয়ার একটাই রাস্তা আছে। এখানে কারেন্টের যাওয়ার একটাই রাস্তা আছে। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ওই মানডে টেস্ট, তাই? আচ্ছা শোনো, হ্যাঁ এরা কি আর করবো, বাদ দে। যতটা পারবি পড়বি। শোন রে বাবা, এখানে কারেন্টের একটাই রাস্তা, তাহলে লিখে রাখো ফর সিরিজ কম্বিনেশন সেম কারেন্ট পাসেস থ্রু অল রেজিস্টার্স। মানে আমি চিনবো কি করে কোনটা সিরিজ কোনটা প্যারালাল? ফর সিরিজ কম্বিনেশন সেম কারেন্ট পাসেস থ্রু অল রেজিস্টার্স, একটাই রাস্তা আছে। ফর সিরিজ কানেকশন কি হবে? না না, একটা করে, একটা এন্ট্রি পয়েন্ট, একটা এক্সিট। সেম কারেন্ট পাসেস থ্রু অল রেজিস্টার্স, তাহলে সেটাকে আমরা এই রেজিস্টার গুলোকে কি বলবো, সিরিজে আছে। ঠিক আছে? তাহলে আমাকে বলো যে ওহমস ল ইউজ করলে এটার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? আর ইন্টু I1। এখানে কত হবে? স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করছি না? না করছি তো। স্যার, এখানে দেখতে পাচ্ছি। তাহলে একবার বেরিয়ে গিয়ে আর একবার এন্ট্রি নে। না না, সবকটা কারেন্ট তো সেম। দেখ, তাহলে আই তো সেম, তাহলে লিখবো R1I, R2I, R3I। কি রে? ও, এই ছাতাগুলো হচ্ছে মাঝে মধ্যে তাদের তোমাদের পেরানো যায়। হ্যাঁ সেরকম একটা ছাতা। না না, পেটানোর জন্য তো। আচ্ছা, তাহলে দেখো, আমরা তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আইডিয়াটা কি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আইডিয়াটা হচ্ছে যে এই তিনটে রেজিস্টারকে আমরা একটা সিঙ্গেল রেজিস্টার দিয়ে সাবস্টিটিউট করব। ইকুইভ্যালেন্টের আইডিয়াটা কি? এদের এই তিনটের বদলে আমরা একটাকে নিই। বুঝতে পারছো? তাহলে তিনটের বদলে একটাকে নিলে মনে করো এর মধ্যে দিয়ে ওই একই কারেন্ট যাবে। যদি একই কারেন্ট যায় তাহলে ওর রেজিস্ট্যান্সটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারছো কি বলছি? তিনটে থাকার ফলে যে কারেন্ট যাচ্ছিল, একটা থাকলেও যদি ওই একই কারেন্ট যায়, এটা বেশ চালাক আছে। আমি ওকে নজর রাখছি, ও আমাকে নজর রাখছে, যে আমি ওকে দেখছি যে ও কথা বলছে কিনা, আর ও আমাকে দেখছে আমি ওকে দেখছি। বদমাইশ আছে রে, দেখে মনে হয় না? আচ্ছা, তাহলে এই তিনটের বদলে একটা রেজিস্টারকে এখানে দিয়েছে, তাহলে এটার জন্য একটা সিঙ্গেল রেজিস্টার যেখানে দিয়েছি সেটার জন্য আমি যদি ওহমস ল ইউজ করি V = RI হয়ে যাবে, তাই তো? আর এই উপরেরটার জন্য কি হয়ে যাবে? উপরেরটার জন্য হয়ে যাবে তোমার V = R1I প্লাস R2I প্লাস R3I, সবার মধ্যে দিয়ে তো সেম আই, যার ফলে এইখান থেকে আমি লিখতে পারছি V = RI। তাহলে এখান থেকে সিরিজ কম্বিনেশনে R আমরা কি পেয়ে গেলাম? R1 প্লাস R2 প্লাস R3। যার ফলে সিরিজ কম্বিনেশন হলে কি হবে, রেজিস্ট্যান্স গুলো সরাসরি অ্যাড হয়ে যাবে।
সিরিজ কম্বিনেশন হলে কি হবে, রেজিস্ট্যান্স গুলো সরাসরি অ্যাড হয়ে যাবে। এবার লেখো প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার। তাড়াতাড়ি হাত চালাও। এই তাড়াতাড়ি, প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স। প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার্স, বুঝতে পেরেছো? প্যারালাল কম্বিনেশন মানে হচ্ছে, ধরো একটা পয়েন্ট থেকে আমি আর একটা পয়েন্টে যেতে চাই, কিন্তু আমাদের কাছে অনেকগুলো রাস্তা অ্যাভেলেবেল আছে। বুঝতে পেরেছো? ধরো তুমি তোমার বাড়ি ফিরতে চাও, ধরো তিনটে চারটে রাস্তা অ্যাভেলেবেল আছে। কোনো একটা রাস্তায় যদি অবরোধ হয় তুমি অন্য রাস্তা দিয়ে যেতে পারো, কিন্তু যদি একটাই রাস্তা থাকতো তাহলে অবরোধ মানে শেষ, আর যেতে পারো না। আমি এমন একজন ব্যক্তি যে কোনোদিন সাউথ সিটি মলে যায়নি। সত্যি? না, সাউথ সিটিতে কোনোদিন যাইনি। অ্যাক্রোপলিসে গেছি কিন্তু সেটা খুবই কম। সাউথ সিটি যাইনি কোনো। সাউথ সিটিতেও যাইনি। ওই পার্ক সার্কাসের ওইখানে যেটা আছে, ওয়েস্ট মলে কোনোদিন যাইনি। তো তো বাড়ি ওখানে, ও সাউথ সিটির উপরে। ও, আমি তোর সব থেকে বেশি যে মলে গেছি সেটা হচ্ছে তোর সিটি সেন্টার 2। সিটি সেন্টার 2 যখন একদম খালি খালি ছিল, সেই সময় তোর আজ থেকে প্রায় 14-15 বছর আগে, তখন সিটি সেন্টার 2 সবে সবে হয়েছে, একদম খালি, বেশি লোক যেত না। আমি আমার বাড়ির সামনে থেকে রিক্সা করে যেতাম, আর তখন ওই জায়গাটাই একদম খালি খালি ছিল। তারপর যখন ওটা প্রচন্ড ভিড় হতে শুরু করলো, আমি আর সিটি সেন্টারও যাইনি। এত ভিড়, এত ভিড়, এত বিরক্ত লাগে। আর ওখানে কিরকম যেন লোকে একটা মানে পাগলের মতো ঘুরে বেড়ায়। মানে ওখানে যারা যায় দেখে মনে হয় যেন সারা সপ্তাহ প্রচুর কাজকর্ম করে উইকেন্ডে এসে একদম মানে কিরম যেন মাথা মাথা খারাপ হয়ে গেছে, যে কিছু একটা কোথাও একটা যেতেই হবে, কিছু একটা করতেই হবে, বাইরে যেন খেতেই হবে, এরকম টাইপের আর কি। একটা এক ধরনের কম্পালশন থেকে ওখানে কাজে। আমার মনে হয় যে উইকেন্ডে আমাদের যেটা হতো ছোটবেলায়, যে মাঠে খেলা ফেলা হতো, এখন ভালো লাগে না, বিরক্ত লাগে। আর আমার ওইখানে বাড়ির খুব কাছে, তোর ইকো পার্ক আমার বাড়ির খুব কাছে। হ্যাঁ, ইকো পার্ক। ইকো পার্কটা তো ভালো, কিন্তু ইকো পার্কে যে সময় 14-15 বছর আগের কথা বলছে, সেই সময় ইকো পার্কে জানিস ঢুকতে পয়সা লাগতো। হ্যাঁ, ইকো পার্কে ঢুকতে পয়সা লাগতো না, একদম পুরো ময়দান, বিশেষ বেশি লোক টোক যেত না। আর এখন তো ইকো পার্কে মনে হয় মোটামুটি যেন মনে হবে যে তুই স্কুলে এসেছিস। হ্যাঁ, অনেক কিছু করেছে বটে, কিন্তু এত ভিড়, এত ভিড়, মানে মনে হয় যেন মেলা লেগেছে। এত ভিড় ভালো লাগে না। হ্যাঁ, হস্তশিল্প মেলাতে গেছি, জিনিসও কিনেছি ওখান থেকে। হস্তশিল্প মেলাতে ভালো জিনিস পাওয়া যায়, একটু দেখে কিনতে পারলে ভালো জিনিস। নানা রকম আছে, অনেক রকম। আচ্ছা যাই হোক, শোনোই, তাড়াতাড়ি হাত চালাও। এই, চুপ করবার কথা না, তাড়াতাড়ি। দেখো এখানে কারেন্ট যেটা আসছে, এখানে কারেন্টের জন্য তিনখানা রাস্তা অ্যাভেলেবল আছে। ধরো ট্রাফিকের জন্য যদি তিনখানা রাস্তা অ্যাভেলেবল থাকে, তাহলে ওরা ডিভাইডেড হয়ে যাবে। তাহলে কারেন্টের ক্ষেত্রেও এটা ডিভাইডেড হয়ে গেছে। কথা বলিস না বাবা, একটু তাড়াতাড়ি করে নে, তারপর আবার কথা বলিস পরে। আমাদের তো কাজও করতে হবে, কথাও বলতে হবে। তাহলে এখানে
এর ইকুইভ্যালেন্ট যখন আমরা করব, তাহলে এই তিনটেকে সরিয়ে দিয়ে আমরা আবার ওই আগের মতো একটা রেজিস্টারকে আনবো, যার মধ্যে দিয়ে ওই একই কারেন্ট যাবে। তাহলে এটার জন্য আমরা ভি ইকুয়াল টু আর আই লিখব। কিন্তু এখানে কি হয়েছে, এ আর বি সবার মধ্যেই পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। এ আর বি সবার মধ্যেই পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। ফলত আমরা লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু I1 R1 ইকুয়াল টু I2 R2 ইকুয়াল টু I3 R3। তাহলে তুমি প্যারালাল কম্বিনেশন কাকে বলবে, লেখো প্যারালাল কম্বিনেশন কাকে বলবে। ইফ ইকুয়াল পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপিয়ার্স অ্যাক্রস different resistors, then those resistors are said to be connected in parallel. If equal potential difference appears between terminals of between two terminals of a number of resistors, then those resistors are said to be connected in parallel. না, আইটা ডিফারেন্ট হওয়াই বাঞ্ছনীয়। অ্যাক্সিডেন্টালি আই ভিটা সেম হবে, আইটা ডিফারেন্ট। ঠিক আছে, ভিটা সেম হবে, আইটা ডিফারেন্ট। তাহলে দেখো আমি টোটাল আই কত পাবো, কারণ কারেন্টটা তো ডিস্ট্রিবিউশন হয়েছে, কারেন্টটা ভাগ হয়েছে, তাই তো। ভোল্টেজ আগের বারে ভাগ হয়েছিল, এবারে কারেন্ট ভাগ হয়েছে। প্যারালাল কম্বিনেশনে কার ভাগ হয়, কারেন্টের ভাগ হয়। আর সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ ভাগ হয়, কারেন্টের ভাগ হয়। হ্যাঁ, প্যারালাল কম্বিনেশনে কি হয়, ভোল্টেজ ভাগ হয় না, কারেন্ট ভাগ হয়। তাহলে এবার এইখান থেকে আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারবো, ভি বাই আর। আর I1 ইকুয়াল টু কি লিখতে পারবো, ভি বাই R1। I2 ইকুয়াল টু কি লিখতে পারবো, ভি বাই R2। এটাকে লিখতে পারবো ভি বাই R3। তাহলে 1/R ইকুয়াল টু কি পেয়ে গেলাম, তাহলে প্যারালাল কম্বিনেশনে কি হয়ে গেল, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। কেন বলনি তোদের কিছু, কিছু বলে বলো রে বাবা, এটা হয়েছে, ডান দিকেটা লেখা ড্রয়িং করা হয়ে গেছে। চলো প্রবলেম নাম্বার 1 লেখো। A metallic wire, a metallic wire of length L is stretched uniformly. A metallic wire of length L is stretched uniformly to the length NL. Stretched uniformly to the length NL. NL. তার মানে স্ট্রেচ করে লেন্থটাকে n টাইমস করে দেওয়া হবে। ঠিক আছে, if before stretching resistance between two ends B capital R, if before stretching resistance between two ends B capital R, if before stretching resistance between two ends B capital R, then prove that after stretching corresponding resistance will be n square R. তাহলে স্ট্রেচ করবার আগে যদি ওর রেজিস্ট্যান্স R হয়ে থাকে, স্ট্রেচ করবার পরে ওর রেজিস্ট্যান্স কত হবে, n স্কয়ার R। প্রুভ ইট। আফটার স্ট্রেচিং উইল বি n স্কয়ার R। একটা রড আছে, মেটাল রড আছে, ওর লেন্থ হচ্ছে L, রেজিস্ট্যান্স হচ্ছে R। এটা লেন্থটাকে আমি স্ট্রেচ করলাম, টেনে বাড়িয়ে দিলাম।
এমনি বাড়ায়নি, টেনে লম্বা করে দিলাম, তাহলে ওর লেন্থ হয়ে গেল NL। তাহলে এই অবস্থায় ওর রেজিস্ট্যান্স হয়ে যাবে N স্কোয়ার R। ইউ নিড টু প্রুভ ইট। তাহলে রেজিস্ট্যান্স ডাবল করে দিয়ে লেন্থ ডাবল করে দিলে রেজিস্ট্যান্স 4 টাইমস হয়ে যাবে। না, ক্রস সেকশন এরিয়াটা তো কমে যাচ্ছে। না, কিভাবে চেঞ্জ হচ্ছে বলে, কিন্তু এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে লেন্থ বেড়ে গেলে ক্রস সেকশন কমে যাবে। কিন্তু কি হওয়া উচিত, ভলিউমটা কনস্ট্যান্ট। ঠিক বলেছো। তো রেজিস্ট্যান্সের ফর্মুলা কি হয়ে গেছে? বাহ, ভেরি গুড। কি করলে দেখি? এই, ঠিক করেছে? গোজামিল বলছিস? ওকে আন্ডার এস্টিমেট করছিস নাকি? দেখ, একদিন সামনে ডেকে নিয়েছি, বরাবর উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এবার ভলিউম যেহেতু কনস্ট্যান্ট আছে, তাহলে ভলিউম ইকুয়াল টু এল ইন্টু এ। তাহলে এটাকে আমি লিখতে পারি এল ড্যাশ ইন্টু এ ড্যাশ। এল ড্যাশ মানে কত? এন ইন্টু এল ইন্টু এ ড্যাশ। এটা তাহলে কি এসে গেল এল এ। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কত? এ বাই এন, তাই তো? তাহলে নতুন রেজিস্ট্যান্স ইকুয়াল টু কত? রো ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ। এল ড্যাশ মানে কত? এন ইন্টু এল। এ ড্যাশ মানে কত? এ বাই এন। তাহলে কি এসে গেল? রো ইন্টু এল বাই এ ইন্টু এন স্কোয়ার। ঠিক আছে? তো এটাই করেছে। কি ভাবছিস কি রে? হলো, এটা হলো। পরের প্রশ্নে যাব। ডান দিকে ডায়াগ্রামটা আঁকা হয়েছে। A metal rod of resistance R, a metal rod of resistance R is cut into 4 equal parts. A metal rod of resistance R is cut into 4 equal parts. ঠিক আছে? Each part is now stretched to its original length. Each part is now stretched to its original length. ঠিক আছে? দেখবে বাচ্চারা যখন হঠাৎ করে লম্বা হয়ে যায় তখন রোগা হয়ে যায়। তার মানে কি? ওই আটা যেটা মাখা হয়, হ্যাঁ, ওই লেচিটাকে টেনে লম্বা করলে সরু হয়ে যায়। এবার বুঝতে পারছো? ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। কি হয়েছে? ধরো তোমাকে যদি পিটিয়ে আমরা লম্বা করে দিই, তার মানে তুমি সরু হয়ে যাবে। বুঝতে পারছো তো? হ্যাঁ, কঠিন ব্যাপার বল। আচ্ছা, তাহলে কি করলাম, এটাকে 4টে সমান টুকরো করা হলো। এবার প্রতি কটা টুকরোকে টেনে আগের মতো লম্বা করে দেওয়া হবে। তাহলে প্রতি কটা টুকরো আবার সরু হয়ে যাবে। তাহলে ইউ নিড টু ফাইন্ড রেজিস্ট্যান্স অফ ইচ স্ট্রেচড পার্ট। তাহলে টেনে লম্বা করে দেওয়ার ফলে এদের অ্যাক্রসে নতুন রেজিস্ট্যান্স কত হবে?
এইটার মধ্যে রেজিস্ট্যান্স কত ছিল? আর তাহলে এদেরকে 4 টুকরো করা হলো। তারপর কি করা হলো? 4 টুকরো করার পর প্রতি কটা টুকরোকে টেনে লম্বা করে আগের মতো লেন্থ করে দেওয়া হলো। তাহলে নতুন রেজিস্ট্যান্স কত হবে? হুম, না, হুম, হলো। ভারী সোজা কিন্তু। আগেরটা রেজাল্টটা ইউজ করো, সেই জন্য তো আমি আগেরটা স্যার দিলাম। 4R হবে। হ্যাঁ, হুম। আগের রেজাল্টটা ইউজ করতে হবে বলেই তো আমি দিলাম। সেইভাবেই তো কোশ্চেনটাকে সেট করলাম, যে 4 টুকরো করলে রেজিস্ট্যান্স গুলো কি হবে? R/4, তাই তো। তারপর তার লেন্থ কত করে দেওয়া হয়েছে? 4 গুণ। তাহলে কত আসবে? 4 টুকরো করা মানে কি? R/4। আবার এক একটা টুকরোকে লেন্থ ওয়াইজ 4 গুণ করা হয়েছে। তাহলে 4² × R/4, তাহলে 4R হবে। আবার কি? হ্যাঁ, এই যে একটু আগে করলাম, যে লেন্থ যদি স্ট্রেচ করে n টাইমস করে দেয়, লেন্থ যদি স্ট্রেচ করে n টাইমস করে দেওয়া হয়, রেজিস্ট্যান্স কত হয়? n² টাইমস হয়। তাহলে 4² কি করে হলো, বোঝা গেল? আচ্ছা, এবার যে রেজিস্ট্যান্স গুলোকে পেলে সেইগুলোকে যদি আবার প্যারালালে কানেক্ট করে দাও তাহলে কি হবে? এদেরকে যদি আবার প্যারালালে কানেক্ট করে দাও কি হবে? কি হবে তাহলে? এই 4R গুলোকে প্যারালালে কম্বাইন করে দিলে কত হবে? আর হবে। হ্যাঁ, এইগুলোকে আবার প্যারালালে কানেক্ট করে দিলে কি হবে? আর হবে। এই কোশ্চেনটা যেই মেন্সে এসেছিল, বুঝলি তো? হ্যাঁ, এটা ইজি কোশ্চেন তোমার মনে হচ্ছে, এটা ইজি কোশ্চেন নয়। ওই যে যদি ওটা n² টাইমস হয়, এটা যদি তোমাকে না করাতাম আগে, তোমার ওটা ইজি মনে হতো না। বুঝতে পারছো কি বলছে? হ্যাঁ, তুমি তুমি এটা অলরেডি জেনে গেছো যে ওটা 4 টাইমস করলে n² হয়, নাহলে তোমার মাথার মধ্যে ওই ক্যালকুলেশনটা ঘেটে যেত। বুঝতে পেরেছো? দেখো, এটা যে আবার আগের লেন্থে ফিরে আনার পর যদি প্যারালালে কম্বাইন করে দিই তাহলে কি হবে? আবার আগের রেজিস্ট্যান্সে ফিরে আসবে। কিন্তু এই যে আগের রেজিস্ট্যান্সেই ফিরে আসবে, কোনো ক্যালকুলেশন না করেও এটা বলা যায়। হ্যাঁ, 4টে ভাগে ভাগ করলাম, করে এক একটা ভাগকে লম্বা করলাম,
করে আবার চারটেকে প্যারালালে জুড়ে দিলাম, তাহলে আগে ডাইমেনশনটাই ফিরে আসবে, তাহলে সেম রেজিস্ট্যান্স ফিরে আসবে, তাহলে কিছু করার না করেও বলা যাবে। বুঝতে পারছো কি বলছি? এই টুকরোগুলোকে যখন আমি প্যারালালে কম্বাইন করে দেবো তাহলে কি হবে? তাহলে তো বেসিক্যালি এইগুলো সব এই এরম এরম হয়ে যাবে আবার, তাই না? বুঝতে পারছো কি বলছি? প্যারালালে কম্বাইন করে দিলে কি হবে? এরা সব এরকম ভাবে কানেক্টেড হয়ে গেল, তার মানে আগেরটাই ফিরে এলো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে লাস্ট একটা সিম্পল অঙ্ক করো, করে বাড়ি যাও। পরের দিন আমরা আবার এই ধরনের প্রবলেম লিখবো। লেখো ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা ডিটেলসটা আমরা পরের দিন করবো। ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। Find equivalent resistance between point A and B. রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওম, তাই তো? Find equivalent resistance between point A and B. ওম শুনিস নি? হুম, ওমস ল। আর ওই জাদু বলে একটা ক্যারেক্টার ছিল, ওম 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 ছিল। হ্যাঁ, স্যার 2 ওহম হবে। বাহ, ভেরি গুড। এটা কি 2 ওম আসছে? দেখা যাচ্ছে কি করে 2 ওম আসছে? হ্যাঁ বাবা, এইটা দেখতো, এই যে 6 ওম আর 3 ওম, এটা তো প্যারালাল আছে, তাই তো? তাহলে এদের ইকুইভ্যালেন্ট কত? এদের ইকুইভ্যালেন্ট 2। এর সঙ্গে সিরিজে আছে 4, ইকুইভ্যালেন্ট কত? 6 ওম। এবার এই 6 এর সঙ্গে আবার 3 কে আমি দিয়ে দিচ্ছি প্যারালালে, তাহলে 6 এর সঙ্গে 3 কে যদি প্যারালালে দিয়ে দিই তাহলে কি আসবে? আবার আসবে 2। তাহলে আর এবি কত আসবে? হ্যাঁ, 1/r ইকুয়াল টু 1/6 প্লাস 1/3। এইভাবে, বুঝতে পারলে তো? তাহলে প্রথমে এই দুটোকে ভাবলাম প্যারালালে আছে, তাহলে হয়ে গেল 2। এর সঙ্গে 4 আছে সিরিজে, এই দুটো মিলিয়ে কত হয়ে গেল? 6। এই 6 এর সঙ্গে এই 3টা কেমন আছে? প্যারালালে, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? 2 ওম হবে। বুঝতে পারলে? হ্যাঁ, পরের ক্লাসে এইরকম প্রচুর প্রবলেম করব, আর তার সঙ্গে তোমার ওই হাউস হোল্ড সার্কিট এটা ওটা যা আছে করিয়ে দেবো, এই চ্যাপ্টার পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়। না না, ম্যাগনেটিজমের ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, আমরা তাও দু চারটে বলবো, কিন্তু ওগুলো সিলেবাসে নেই।